যুদ্ধ বাটপার গেছে, এখন যারা আসছে সে খাম্বা গ্রেনেড হামলাকারী, তাদের তো একটাই চেষ্টা কিভাবে আমাদের মারবে, তারপর বাংলাদেশের যাবো। এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। আপারে 4 আগস্ট 2024 বিএনপির মূলত ছিল না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? হ্যাঁ, আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা টাকা মামলা দিয়ে মিথ্যে অনেক শাস্তি দিয়েছে, আমি এটা করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। শেখ হাসিনা ফিরতে চাইছে এবং ফিরবে কনফার্ম, তার কথার পরিবর্তন হবে না। রিকশাওয়ালা থেকে শুরু করে যত সাধারণ মানুষ আছে সবাই স্বাগতম জানাও। ওটা নিয়ে মন্তব্য করতে রাজি। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নাই। গত 3 সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। গত 10 জুলাই রয়টার্সকে বলেছিলেন দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের যুক্তিতর্কে কথা বলেছেন। তিনি বলেছেন কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। আমরা শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করতে চাই, তখন আইন সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনা কি দোষী নাকি নিরপরাধ। যদি সে দোষী হয় শাস্তি ভোগ করবে, যদি নিরপরাধ হয় তাহলে সে খালাস পাবে সবকিছুতে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে জানতে পেরেছেন ডিসেম্বরের মধ্যেই শেখ হাসিনা দেশে ফিরবেন। তবে শেখ হাসিনা দেশে ফিরলে বর্তমান সরকারের কি কি ক্ষতি হতে পারে তা তুলে ধরবো আজকে আপনাদের মাঝে। তো দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন মূল বিষয়টি। চলুন তাহলে দর্শক ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন তাহলে দর্শক ভিডিওটি শুরু করি। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে, এই সকল কিছু বিবেচনা আমার কমন সেন্স বলেনি ফিরে আসবে। বিএনপিকে তো মানতে হবে, মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে, এটা তো বিএনপিকে কঠিন সত্যটা মেনে নিতে হবে। মানুষের ভোটের অধিকারে যদি দল বিশ্বাস করে, মানুষের পছন্দের প্রতি যদি আস্থা রাখতে হয় এবং আমরা যে গণতন্ত্রের কথা বলছি সেটা যদি মানতে হয়, তাহলে আপনি যে প্রশ্ন করছেন যে আজকে একটি দল এই অনুষ্ঠান বর্জন করছে, তাদেরকে তো আমার বলতে হবে যে তাহলে তো আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, মানুষের রায়ের প্রতি আপনারা শ্রদ্ধাশীল নন। তাহলে 17 বছর কিসের জন্য আন্দোলন করেছেন? গণমাধ্যম কেবল 26টা চ্যানেল নয়, আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, যে যে শুনতে চায় তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি যে জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল এবং সেটা কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয় তাহলে এটাই বা কি করে গণতন্ত্র হয়? এটা দেশের আইন শৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি সেটাকে ইন্ডিকেট করে, দলগুলোর যে তাদের অঙ্গসংগঠনের উপরে কোনো রকম কোনো কন্ট্রোল নাই সেটা ইঙ্গিত করে, এবং দিন শেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি বা ফিরে গেছি সেটা ইঙ্গিত করে। আগে উনি বক্তব্য দেন, বোঝা যাবে কি প্রভাব পড়ছে। নিশ্চয়ই, কারণ আমি দেখুন, উনি বাংলাদেশের নাগরিক, ওনার পরিবার এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের অবদান আছে এবং ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র রাজনৈতিক দল। সকল কিছুর বিবেচনায় ওনার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি উনি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কি দাঁড়াবে বা ওনার এতদিনের যে রাজনৈতিক ইতিহাস সেটারই বা কি দাঁড়াবে। ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 5 আগস্ট ভারতের নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এই ঘোষণাকে ঘিরে এখন নতুন করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা। প্রতিবেদনে জানানো হয় 5 আগস্ট সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে মূল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। একই সঙ্গে এফসিসি সাউথ এশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে, যার ফলে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে অনুষ্ঠানটি অনুসরণের সুযোগ থাকবে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম বড় ধরনের প্রকাশ্য উপস্থিতি। 2024 সালের 5 আগস্ট কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর প্রায় 2 বছর তিনি কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা প্রকাশ্য গণমাধ্যমের অনুষ্ঠানে অংশ নেননি। তাই আসন্ন এই বক্তব্যকে ক্ষমতা ছাড়ার পর তার প্রথম গুরুত্বপূর্ণ প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকদের দেয়া তথ্য অনুযায়ী অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক আমিনুল হক পলাশ, নিরাপত্তা বিশ্লেষক এবং মানবাধিকার কর্মী সহ আরও কয়েকজন আলোচনায় অংশ নেবেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয় 2026 সালের নির্বাচনের মাধ্যমে। এরপর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। একই সময়ে সাবেক আওয়ামী লীগ সরকারের বিভিন্ন নেতার বিরুদ্ধে আইনি কার্যক্রম চলমান রয়েছে এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই বক্তব্য শুধু তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নতুন আলোচনা তৈরি করতে পারে। বিশেষ করে তিনি দেশে ফেরা, দলীয় রাজনীতি এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে কী বার্তা দেয় সেটি এখন সবার নজরে। তবে অনুষ্ঠানের আগে শেখ হাসিনা কি বক্তব্য দেবেন সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে 5 আগস্টের এই ভার্চুয়াল বক্তব্য ঘিরে রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের আগ্রহ এখন তুঙ্গে। জেসমিন জাহান। দেখেন, আমি মেজরিটি মানুষের কাছে দেখলাম যে শেখ হাসিনা দেশে ফিরতে চেয়েছে, শেখ হাসিনা দেশে ফিরতে চেয়েছে, এইটা নিয়ে মানুষের অনেক বেশি কথাবার্তা আপনারা সাংবাদিকরা একটু বলতেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরানোর জন্য তো বাংলাদেশ গভর্নমেন্ট চিঠি দিয়েছে ভারতের কাছে। আমরা তো শেখ হাসিনাকে চাই, আমরা শেখ হাসিনাকে আইনের মুখোমুখি করতে চাই। তখন আইন সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনা কি দোষী নাকি নিরপরাধ। যদি সে দোষী হয় শাস্তি ভোগ করবে, যদি নিরপরাধ হয় তাহলে সে খালাস পাবে সবকিছুতে। বাংলাদেশের জনগণ তাকে চাই, শেখ হাসিনাকে চাই। শেখ হাসিনার আশার অপেক্ষায় বাংলাদেশের জনগণ নাই। বাংলাদেশের জনগণ চাচ্ছে যে শেখ হাসিনা আসুক। এই জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিঠি দিয়েছে সেখানে দেশে আনার জন্য। ধন্যবাদ। মনে করেন রাস্তার একটা জোকার কি বললো, ভিউ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকার জন্য গলাবাজি করতে পারে, সেই সব নিয়ে পলিটিশিয়ানদের কথা বলা উচিত না। কোনো নেশাখোরকে নিয়ে পলিটিশিয়ানদের কথা বলা উচিত না। সরি ভাই, আমি এই বিষয়ে কথা বলতে চাই না। শিবিরের ছেলেদেরকে বিভিন্ন জায়গায় ধর্ষণ মামলায় ধরা হয় এবং জামাতের নেতাদেরকেও মানে সংসদ সদস্যদেরকেও দেখা যায়। তো বাংলাদেশের জনগণ যখন সচেতন হয়েছে যে তাদেরকে আর ধর্ষণ করতে দেবে না, তখন তারা ভিন্ন পন্থা অবলম্বন করেছে। সেটার পাহারাদার হয়েছে শিবির। আমি শব্দটা উচ্চারণ করতে চাই না। গত 3 সপ্তাহে দ্বিতীয়বারের মতো দেশে ফেরার ঘোষণা দিলেন শেখ হাসিনা। গত 10 জুলাই রয়টার্সকে বলেছিলেন দেশে ফিরে আত্মসমর্পণ করবেন তিনি। এবার আরেক আন্তর্জাতিক গণমাধ্যম AFP-কে জানালেন দেশে যদি হত্যার শিকারও হই তবুও ডিসেম্বরের আগে দেশে ফিরছি। এদিকে সরকার বলছে দেশে ফিরলে আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার করা হবে তাকে। অর্থাৎ সরকারও প্রস্তুত। আসলে কি ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনা আছে শেখ হাসিনার? তারেক রহমানের সরকার তার এই ফিরে আসার ঘোষণাকেই বা দেখছে কিভাবে, জানবো আজকের বিশ্লেষণে। সঙ্গে আছি মৌসুমী সুলতানা। আমি খুন হয়ে যেতে পারি, গ্রেপ্তার হতে পারি, জেলেও যেতে পারি, তবুও ফিরবো। AFP-কে ইমেইলে পাঠানো জবাবে এমনটাই লিখেছেন শেখ হাসিনা। ৭৮ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বললেন, আমি জানি আমার ভাগ্যে কি আছে, তবু ফিরতে চাই, কারণ আমার মানুষ আমাকে ডাকছে। কিন্তু প্রশ্ন হলো, এই ডাক আসলে কার? জনগণের নাকি নিজের রাজনৈতিক টিকে থাকার তাগিদ থেকে নিজেকেই দেওয়ার ডাক? কারণ বাস্তবতা বলছে অন্য কথা। 2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত, পেয়েছেন মৃত্যুদণ্ড। জাতিসংঘের হিসাবে ওই আন্দোলনে প্রাণ গেছে প্রায় 1400 মানুষের। বাংলাদেশ তার ও পরিবার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠীর প্রায় 7,500 কোটি টাকার সম্পদ জব্দ করেছে। তবুও তিনি ফিরতে চান। প্রশ্ন হলো, সত্যিই ফিরবেন নাকি এটাও আরেকটা রাজনৈতিক চমক? এদিকে সরকার আছে পুরো প্রস্তুতি নিয়ে। তারেক রহমানের সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, হাসিনা ফিরলেই গ্রেপ্তার। আইনমন্ত্রী সাব জানিয়ে দিয়েছেন, দেশে ঢোকা মাত্রই গ্রেপ্তার করা হবে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেছেন, দণ্ড হয়ে যাওয়ার পর আত্মসমর্পণের আর কোনো আইনি সুযোগ নেই, ফিরলেই সরাসরি যেতে হবে জেলে। অর্থাৎ আত্মসমর্পণেরও সুযোগ রাখছে না সরকার। তবে আওয়ামী লীগের ভেতরের একটি দায়িত্বশীল সূত্রের ভাষ্য অনুযায়ী ডিসেম্বরের এই সময়সীমা প্রতীকীয় হতে পারে। নেতাকর্মীদের চাঙ্গা রাখতে ও দলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে চাপ তৈরি করার একটা কৌশল মাত্র।
কর্মীদের চাঙ্গা রাখতে রাস্তায় নামতে নেত্রীর এমন ঘোষণা দরকার হয়ে পড়েছে বইকি, কিন্তু তবুও বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না সরকার। সেটা মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্যেই স্পষ্ট। In the heart of the city rises a destination built for greatness. International Convention City, Bosundhara. Life takes a new course. প্রশ্ন হলো, হাসিনার এই ফেরার ঘোষণা কতটা বাস্তবসম্মত? বিবিসি বলছে, হাসিনা ফেরার ঘোষণা দিলেও আওয়ামী লীগের কোনো উল্লেখযোগ্য নেতা এখনো তার ডাকে সাড়া দেয়নি। উল্টো অনেকেই গ্রেপ্তারের ভয়ে ভারত ছেড়ে অন্য দেশে চলে গেছেন। অর্থাৎ দল নিজেই ফেরার ব্যাপারে প্রস্তুত নয়। তার উপর দলটির 140 জনের বেশি সাবেক এমপি ও নেতা এখন জেলে। জুলাই আন্দোলনের স্মৃতি মানুষের মনে এখনো তাজা। এর মধ্যে কেন বারবার দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন তিনি, তাও আবার রয়টার্স কিংবা এএফপির মতো আন্তর্জাতিক গণমাধ্যমে? ভারতে আছেন, ভারতের গণমাধ্যমে কেন বিশ্বাস করতে পারছেন না হাসিনা? বিশ্লেষকদের মতে, ভারতীয় মিডিয়ায় বললে বার্তা আঞ্চলিক থেকে যায়, দিল্লির অবস্থানের সঙ্গে জড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আন্তর্জাতিক মিডিয়া মানে বার্তা সরাসরি পশ্চিমা নীতি নির্ধারকদের কাছে পৌঁছানো, নিজেকে নিপীড়িত নেত্রী হিসেবে তুলে ধরার কৌশল। ভারত আসলে কি চায়? সরাসরি বলতে গেলে শেখ হাসিনাকে ধরে রাখার চেয়ে ফেরত পাঠানোর যুক্তি ভারতের কাছে এখন বেশি জোরালো। কারণ বাংলাদেশ ছাড়া ভারতের দক্ষিণ এশিয়া নীতি অসম্পূর্ণ। অথচ গত 2 বছরে সেই বাংলাদেশেই সবচেয়ে পিছিয়ে থাকা দেশটির নাম ভারত। চীন যেখানে তিস্তা সহ নানা প্রকল্প নিয়ে হাজির, তারেক রহমান বেইজিং সফর করেছেন, পাকিস্তানের সঙ্গে সামরিক কূটনৈতিক সম্পর্ক নতুন করে জমছে, যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি নিয়ে এগোচ্ছে, রাশিয়াও পিছিয়ে নেই। সেখানে এমন প্রতিযোগিতার বাজারে ভারত এক হাসিনাকে আগলে রেখে পুরো বাংলাদেশ হারানোর ঝুঁকি নিতে চাইবে কেন? সেটা মোদি চাইছেনই না। ব্রিক্সে বাংলাদেশ সদস্য না হলেও তারেক রহমানকে নিমন্ত্রণ জানিয়েছেন মোদি। ভারত বলছে, আমরা তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কিন্তু তারেক রহমানের সরকার সেই আমন্ত্রণ এখনো ঝুলিয়ে রেখেছেন। ভারতে যাওয়ার আগে প্রথম বিদেশ সফর মালয়েশিয়া, চীনকে বেছে নিয়ে উত্তরটাও দেওয়া হয়েছে কয়েকদিন আগে। ফলে দিল্লি ভালোভাবেই বোঝে, হাসিনাকে ফেরত না দিলে তারেক রহমানকে কাছে পাওয়া তো দূরের কথা, বাংলাদেশের সাধারণ মানুষের মনেও ভারতের জায়গা তৈরি হবে না। তাই হাসিনাকে ফেরত দেওয়াটাই দিল্লির জন্য এখন কৌশলগতভাবে লাভজনক হিসাব। একজন হাসিনার জন্য গোটা বাংলাদেশ হাতছাড়া করার ঝুঁকি ভারত নেবে না বলেই ধারণা বিশ্লেষকদের। আর এখানেই শেখ হাসিনা অন্য কোনো উপায় না দেখেই এমন ঘোষণা দিতে পারেন বলে মত বিশ্লেষকদের। তাতে তার সম্মানটাও বাঁচে, অন্যদিকে ভারতও বেঁচে যায় বন্ধুকে বিপদে ফেলার দায় থেকে। তবে দেশে ফিরলে কি হতে পারে, সেই প্রশ্নের বিশ্লেষণ করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা। পত্রিকাটির মতে, হাসিনা নিজেই জানেন পরিণতি কি হতে পারে, তবুও দেশে ফেরার সিদ্ধান্তে অনড়। বাস্তবতা হলো, যেহেতু তিনি ইতিমধ্যে দণ্ডিত, তাই মুক্ত মানুষ হিসেবে আদালতে গিয়ে আত্মসমর্পণের সুযোগ তার নেই। দেশে পা রাখা মাত্রই তিনি একজন গ্রেপ্তার আসামি। তার বিরুদ্ধে জারি হওয়া পরোয়ানা কার্যকর হবে সঙ্গে সঙ্গে। প্রথমেই তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে, এরপর সরাসরি কারাগারে। সেখান থেকে চাইলে আপিলের পথ খোলা থাকবে। তার উপর নতুন করে যোগ হয়েছে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন, যেখানে হাসিনা সহ 42 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অর্থাৎ একটা মামলা শেষ হওয়ার আগেই আরেকটা অপেক্ষা করছে তার জন্য। অর্থাৎ বড্ড খারাপ দিনই দেখতে হবে তাকে বাংলাদেশে ফিরলে। এদিকে দেশের ভেতরে সরগরম রাজনীতি। এনসিপির নেতারা বৃষ্টি মাথায় নিয়ে জুলাই পদযাত্রা চালিয়ে যাচ্ছেন। হবিগঞ্জ, মৌলভীবাজারে হাতাহাতির পর সিলেটে অতিরিক্ত বিজিবি মোতায়েন করতে হয়েছে প্রশাসনকে। একদিকে রাজপথে ভিজে ভিজে আন্দোলন করছেন নেতারা, জামায়াত জোট থেকে বের হয়ে যাওয়ার কথা চলছে এনসিপির। অন্যদিকে 1000 মাইল দূরে বসে দেশে ফেরার হুঙ্কার দিয়েই যাচ্ছেন শেখ হাসিনা। ফলে সামনের দিনগুলোতে যে বেশ চমকই দেখতে যাচ্ছে বাংলাদেশ, সেটা আপাতত পরিষ্কার। তবে তিনি ডিসেম্বরে আসলেই ফিরছেন কিনা, নাকি এটাও রাজনৈতিক মাঠ গরম রাখার আরেকটি অধ্যায় মাত্র, সেটা দেখতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে আমাদের। হাসিনা ফিরতে চাইছে এবং ফিরবে কনফার্ম, তার কথার পরিবর্তন হবে না। রিক্সাওয়ালা থেকে শুরু করে যত সাধারণ মানুষ আছে সবাই স্বাগতম জানাবো। ওটা নিয়ে মন্তব্য করতে রাজি না। মুখ খুললি তো কালকে যে বাংলাদেশে যাবো, নিরাপদে যেতে পারবো কিনা সন্দেহ আছে। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নাই। বেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। শেখ হাসিনা ফিরবে কিনা তা জানি না আমি। ছোটখাটো আইসিটি মামলা তাকে আটকাতে পারে না। শেখ হাসিনাকে জীবিত বাংলাদেশে ফেরা সম্ভব নয়। দেশ আগে ভালো ছিল। ছাত্র আন্দোলনে উত্তাল হয়েছিল বাংলাদেশ। আন্দোলনের মুখে পড়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আর গতকাল দিল্লির সাংবাদিক বৈঠকে দেখা গেল রীতিমতো তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন তিনি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। বাংলাদেশবাসী বিপন্ন, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, শালীনতা সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে। এই নিয়েই আজ আমরা সরাসরি কথা বলবো ওপার বাংলা থেকে আগত এপার বাংলায় যারা বাংলাদেশিরা রয়েছেন তাদের সঙ্গে। গতকালই শেখ হাসিনা বলেছেন যে তিনি বাংলাদেশে ফিরতে চান ডিসেম্বরের মধ্যে, কিভাবে দেখছেন বিষয়টি? না, এটা সম্ভব না। কেন? কারণ উনি যেভাবে আইছে এভাবে যাওয়াটা ঠিক হবে না। আপনি কিভাবে দেখছেন দাদা? শেখ হাসিনা তো ফিরতে চাইছেন, শেখ হাসিনা ফিরতে চাইছে এবং ফিরবে কনফার্ম, তার কথার পরিবর্তন হবে না। সে বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, সে বাংলাদেশে যেসব উন্নয়ন করছে এই উন্নয়ন সারা জীবন মানুষ মনে রাখবে। তাকে আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে সরানো হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারতেছে, এখন মানুষ বলতেছে আগেই ভালো ছিলাম। হ্যাঁ, যার কারণে মানুষ এখন শেখ হাসিনার পক্ষে এবং শেখ হাসিনা ফিরবে। এবং আমি মনে করি 1971 সালে যেরকম মুক্তিযুদ্ধ হয়েছে ঠিক ওরকম বাংলার মানুষেরা বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করবে। যেখানে বাংলাদেশের জিডিপি ছিল 6.9%, সেখানে মাত্র এখন 2.2%। এখন বাংলাদেশের অবস্থা খারাপ। ইউনূস এবং তারেক রহমান এই দুইজন বাংলাদেশটা ধ্বংস করে দিয়েছে, বাংলাদেশটারে অনেক পিছনে ফেলা দিয়েছে। শেখ হাসিনাতে উন্নয়ন করছিল, এখন তারা আরো 50 বছর পিছনে ফেলা দিচ্ছে বাংলাদেশটাকে। আমি মনে করি আসলে বাংলাদেশে বর্তমানে যে জামাত এবং যে বিএনপি সরকার, তারা নারীদেরকে যেভাবে দর্শন, যেভাবে নারীদের অবমূল্যায়ন করছে, তাদের বড় বড় নেতারা হোটেলে বিভিন্ন জায়গায় ধরা খাচ্ছে এবং ইতিমধ্যে বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক কিছু দেখা যাচ্ছে। তাদের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ না। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নেই, ভালো নেই। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ ভালো নাই, কারণ এই বাংলাদেশের জন্য উন্নয়ন থেকে আরম্ভ করে সবকিছু করছে। এই বাংলাদেশের জন্য এখন যারা আছে এরা বাংলাদেশের বিরোধী, এরা বাংলাদেশের জন্য কিছুই করবে না। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে লাভ নাই, কারণ যে মৃত্যুদণ্ড যে আইনে দেওয়া হয়েছে ওটা একটা সাজানো আইন। এটা নিয়ে আমি মন্তব্য করতে রাজি না। শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন বলছেন, ওইটা নিয়ে মন্তব্য করতে রাজি না। মুখ খুলে সমস্যা কেমন দাদা? মুখ খুললি তো কালকে যে বাংলাদেশে যাবো নিরাপদে যেতে পারবো কিনা সন্দেহ আছে। এই সন্ত্রাসের রাজ চলছে কি? আওয়ামী লীগ থাকতে তো এই ভয় ছিল না, ঠিক আছে। এখন তো মুখ খুললে সমস্যা। মুখ খুললি তো কালকে যে বাংলাদেশে যাবো জামাত জীবিত রাখবে এরকম কোনো নিশ্চয়তা নেই। আজকে চালের দাম কোথায়? 90 টাকা সের। যেটা বাংলাদেশে শেখ হাসিনার আমলে ছিল 60 টাকা 50 টাকা, ঠিক আছে, 90 টাকা সের, ঠিক আছে। কি পরিস্থিতি তাহলে? বাংলাদেশের ব্যবসায়ীদের পরিস্থিতিও খুব খারাপ, তারা ব্যবসা করতে পারতেছে না চাঁদাবাজের কারণে। শেখ হাসিনা যে বলছেন যে তিনি বাংলাদেশে ফিরে যাবেন এই ডিসেম্বরের মধ্যেই, বিজয়া জ্যোতিষসভা সেখানে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে কি স্বাগত জানাবেন আপনারা? অবশ্যই অবশ্যই। আমরা না শুধু সাধারণ মানুষ, রিকশাওয়ালা থেকে শুরু করে যত সাধারণ মানুষ আছে সবাই স্বাগতম জানাব। বিএনপি সরকার, তারেক রহমান প্রধানমন্ত্রী, কেমন তার শাসন রাজ্য চলছে? উনি ব্যক্তি হিসেবে ভালো, বাট ওনার পার্শ্ববর্তী যে লোক সেগুলো ভালো না। উনি ব্যক্তি হিসেবে ভালো, প্রধানমন্ত্রী হিসেবে উনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু পার্শ্ববর্তী যে লোক সেগুলো ভালো না। মৃত্যুদণ্ডটা কিসের মৃত্যুদণ্ড? আইসিটি মামলা, তা তো ইন্টারন্যাশনাল না, ঠিক আছে। শেখ হাসিনা একজন ইন্টারন্যাশনাল মাপের প্রধানমন্ত্রী ছিল, সি ইজ দ্য বেস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ঠিক আছে। বাট একটা ছোটখাটো আইসিটি মামলা তাকে আটকাতে পারে না, ঠিক আছে। এটা কোনোদিনই সম্ভব না। ওটা একটা সাজানো ছিল, ওটা কেউ মানে না, সাধারণ জনগণ তো মানেই না। গতকাল শেখ হাসিনা বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চাইছেন। হ্যাঁ, ভালো হবে, সুবিধা হবে। শেখ হাসিনাকে দরকার, তার গিয়ে কিছু হবে না। শেখ হাসিনাকে স্বাগত জানাবেন ফের বাংলাদেশে? ইনশাল্লাহ জানাবেন। কেন, কি সমস্যা? ওনার কাজগুলো ভালো করে গেছে এবং কি ওনার থাকতে সবকিছু ঠিকঠাক চলছে। এখন তো ঠিকঠাক চলতেছে না, ঠিক আছে। এখন কারেন্টের সমস্যা হচ্ছে, আবার এখন দেখতেছি গ্যাসের সমস্যা হচ্ছে। গ্যাস নাই, কারেন্ট নাই, এটা নাই, এটা নাই, সব কিছু সমস্যা হচ্ছে। কিন্তু আমরা যতটুকু জানি আমার মনে হচ্ছে যে শেখ হাসিনাকে জীবিত বাংলাদেশে ফেরা সম্ভব নয়। বাংলাদেশের যে পরিস্থিতি, কারণ ওনার আগে যতগুলো মামলা হয়েছে, প্রত্যেকটা মারা গেছে মামলা রয়েছে। এবং আপনি যেটা মনে করেন বাংলাদেশে উনি সহজে চলে এসেছে। একজন মানুষ তো এখান থেকে বর্ডার পাস করতে হলে ওনাকে লিগ্যাল ডকুমেন্টস থাকতে হবে, বা ওই লিগ্যাল ডকুমেন্টস হয়তো ওনার এখন হবে না, আর সুযোগও নাই। কারণ বাংলাদেশে উনি বলতে পারে বাংলাদেশে উনি খুব ইজিলি চলে যাবে, বাংলাদেশে খুব এক্সিট করবে, নেতাকর্মী যাবে, এরকম যাওয়া সম্ভব নয়। দেখেন বর্তমান সরকারটা তো কেবল শুরু, হানিমুন পিরিয়ড, একটু সময় লাগবে বুঝতে। কিন্তু যেহেতু বাংলাদেশে আমার জন্মের পর থেকে আমরা প্রথম পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছি, আমার মনে হচ্ছে উনি ভালোই করবে। আর শেখ হাসিনা যে খারাপ ছিল তা না। শেখ হাসিনা উনি যে 17 বছর চালিয়েছেন এর মধ্যে প্রচুর দুর্নীতি হয়েছে। আমি কোনো দলে সাপোর্ট করি না, কিন্তু দেশ আগে ভালো ছিল। 5ই আগস্টের পরে যা হয়েছে তা তো দেখলেনি নিউজে। আমার বলার কিছু নেই, আমার বলার কথা একটাই, আগেই দেশ ভালো ছিল। আগে ছিল যা শিথিল ছিল দেশ। দেশ যদি আগের মতো হয়ে যায় তাহলে আমরা বাংলাদেশিরা অনেক খুশি। ইন্ডিয়ান ভিসা নিতে আমাদের এখন অনেক ঝামেলা হচ্ছে, মেডিকেল ভিসা পাইতে কষ্ট হয়ে যাচ্ছে। শেখ হাসিনা ফিরবে কিনা তা জানি না আমি, কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগ ছিল একটা বড় দল, সেক্ষেত্রে ওইটাকে একেবারে ফালাই দেওয়ার কোনো
সুযোগই নাই। এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। আপারে 4 অগস্ট 2024 বিএনপির মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আর কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পুনর্বাসন এবং শেখ হাসিনার দেশে ফেরা, আপনি কি মনে করেন যে কথা আমরা শুনছি তিনি দেশে ফিরবেন ডিসেম্বরে? আপনার কাছে কি মনে হয় তিনি কি ফিরবেন কিনা? উনি ডিসেম্বরে ফিরবেন কিনা আমি জানি না, তবে আমি একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে যেটা বুঝি উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। ফিরতে হবে কয়েকটা কারণে। আপনি যদি একেবারে নিরপেক্ষভাবে দূর থেকে দাঁড়িয়ে ওনার অবস্থানটা চিন্তা করেন, ওনার পরিবারের একটা দীর্ঘ ইতিহাস আছে রাজনীতির, এবং একটা দীর্ঘ ত্যাগের মধ্যে দিয়ে তার পরিবারকে যেতে হয়েছে। ইনফ্যাক্ট তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন এই রাজনীতির কারণেই। তার সঙ্গে জড়িয়ে আছে তার পরিবারের সঙ্গে তার আরো বৃহৎ পরিবার, তার দল, যেই দলটিকে একেবারে ভেঙে চুরে যাওয়া অবস্থায় 75 থেকে 80 তিনি 81 সালে ফিরে এসে হাল ধরেছিলেন। এবং 81 থেকে 26 46 বছর উনি এই দলটার প্রধান হিসেবে মাঠে, রাজনীতির মাঠে, সংসদে, রাষ্ট্র ক্ষমতায় এবং বিরোধী দলে থেকে লড়াই করেছেন। সো এখন যদি উনি না আসেন, ওনার পরিবার তো কেবলমাত্র উনি এবং ওনার 2 সন্তান নন, ওনার পরিবার হচ্ছে আওয়ামী লীগের এই বিশাল পরিবার। সো এই কোটি কোটি নেতাকর্মী, সমর্থক, ভোটার, যারা ভোটার ধরেন নেতাকর্মী বাদ দিলেন, হ্যাঁ, সাধারণ মানুষ, তাদের কি হবে? 1, 2 হলো ওনার পরিবার এবং ওনার ব্যক্তির যে ত্যাগ এই রাজনীতির পেছনে, সেটা কোথায় যাবে? 3 হলো ওনার বয়স হচ্ছে, আল্লাহ না করুক ওনার স্বাভাবিক মৃত্যু যে কোনো দিন হতে পারে। বিদেশের মাটিতে যদি ওনার মৃত্যু হয়, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য স্টোরি। মানে ওনার রাজনৈতিক জীবন, ওনার দলের ভবিষ্যৎ সবকিছুর উপরে দ্যাট উইল বি দি লাস্ট নেইল ইন দি কফিন। সো আমার মনে হয় এগুলো আমি যেমন মানে দূর থেকে দেখে হিসাব করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, আমি চিন্তা করেছি আসা না আসার মধ্যে ইয়েটা কি, উনিও নিশ্চয়ই করেন। আর উনি ফিরে আসা সবচেয়ে বেকায়দায় কারা পড়বে আপনি বলেন তো? এটা আমি আরো 9 মাস আগে বলেছিলাম, সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার, সবচেয়ে বেকায়দায়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে 5 আগস্ট ঘিরে যে তৎপরতা আওয়ামী লীগ করতে চায় সেই মুরদ আওয়ামী লীগের নেই। আপারে 4 অগস্ট 2024 বিএনপির মুরত ছিল না। এরকম বড় বড় দল দেখলে মনে হয় আর কিচ্ছু নাই, কোত্থেকে যে বেরোবে এটা হিসাব করে পাবেন না। আপনি আমাকে বলেন না, এই আপনারাই আর আমরা তো একই জায়গায় বহু স্টকশো করেছি। 4 অগস্ট 2024 বিএনপি কই ছিল? তো সুতরাং নাইটাই এগুলো বলা যায়। হাসিনাও বহু বলছে বিএনপি নাই, এগুলো বললে শান্তি লাগে, শান্তি পাওয়ার জন্য বলে, ওটা কোনো অসুবিধা নেই, পলিটিক্যাল রেটরিক। যদি নাই থাকে তাহলে আর শোন অ্যারেস্ট দেখে সব কর্মীকে ভিতরে রাখতে হয় কেন? তাহলে 5 জনের মিছিলে 500 জনের নামে মামলা হয় কেন? আমার এলাকায় যেই ছেলেটা হয়তো দল কোনোটাই করে না, হাসের ইলেকশন করেছে আমার সাথে, তার নামও আওয়ামী লীগের মধ্যে ঢুকায় দিয়ে মামলা দিতে হয়? এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? তো ওগুলোর জব আমি দিতে চাই না। আর স্বরাষ্ট্রমন্ত্রীর বরং ফোকাস করা উচিত ওনার নিজের মন্ত্রণালয়। সবচেয়ে খারাপ অবস্থা স্বরাষ্ট্রের। উনি তো ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হয়ে মনে করতেছেন যে বাংলা মানে যতগুলো মন্ত্রণালয় আছে সবগুলোর দায়িত্বে উনি। ব্যাপারটা এরকম না, ওনার মন্ত্রণালয় কিন্তু ডুবে গেছে। হি বেটার ফোকাস অন হিজ ওন মন্ত্রণালয়। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে ওনার এই সকল কিছুর হিসাব ওনার কাছেও নিশ্চিত আছে। এবং উনি যদি ফিরে আসে সবচেয়ে বেকায়দায় পড়বে সরকার। না পারবে ফাঁসি দিতে, না পারবে কারাগারে নিয়ে নিরাপদ অবস্থায় রাখতে। এই জায়গায় একটু আপনাকে কাটলাম, ফাঁসির কথা বললেন তো। এনসিপির নাহিদ ইসলাম আজকেই বলেছেন যে শেখ হাসিনা বিমানবন্দরে নামার পর সরাসরি তাকে ফাঁসির কাস্টে ঝোলানো। শোনেন, রাজনীতি তো একটু হুঙ্কার টুঙ্কার না দিলে তো হয় না, নেতা কর্মীদের একটু চাঙ্গা রাখতে হয়। নেতা না হয় আছে 10টা আর কর্মী না হয় আছে 5টা, 15 জনকে তো চাঙ্গা রাখতে হবে। সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আমি সাধারণ মানুষের কথা শুনতে চাই, সাধারণ মানুষ কি বলে, কি ভাবে। আপনারাও কান পাতেন, আমি পলিটিক্যাল পার্টি সবগুলোকে বলবো আপনারা কান পাতেন, আপনারা দেখেন সাধারণ মানুষ কি বলে। আমার কথা আপনাদের তিতা লাগবে, আমাকে আপনারা খারিজ করে দিতে পারেন, ট্যাগ দিতে পারেন, অমুক তমুক বলতে পারেন, গালাগালি করতে, আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার আমলে আমাকে বহুত গালি খাইতে হয়েছে, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু মানুষ কি বলে এটা কান পাতেন। কেন পাতেন? আমি এনসিপিকেও বলবো, বিএনপিকেও বলবো, জামাতকেও বলবো, কারণ মানুষকে ঘিরে আপনাদের কাজ। আর আওয়ামী লীগকেও বলবো কান পাতেন, মানুষ কি বলে বোঝার চেষ্টা করেন।
আপনারা যে যখন ক্ষমতায় থাকে সে কিন্তু মানুষের পালসটা বুঝতে পারে না বলেই 5ই অগস্টের মতো ঘটনা ঘটে। তো সে কারণে আমি বলবো প্রত্যেকটা রাজনৈতিক দলকেই মানুষ কি বলে শোনেন, গণপরিবহন ব্যবহার করেন, রাস্তায় হাঁটেন, দুটো মানুষের সাথে কথা বলেন, আর কিছু না হোক ফেসবুকে দেখেন অনেক ছোট 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 মোবাইল জার্নালিস্ট আছে, তারা কিন্তু ঠাস করে একে তাকে ধরে বাইট নেয়, কথা শুনে। সাধারণ মানুষ যারা দরবারের সঙ্গে যুক্ত না, দরবারহীন মানুষের কথা শোনেন, তাহলে তো দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হয়েছে। তাই বলবো দর্শক, আপনার মতামত কি তা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সুখে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।